আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, কাউকেই দেয়া হয়নি প্রার্থিতার সবুজ সংকেত, বলছেন শীর্ষ নেতারা। 11টায় শুরু হচ্ছে বন্ধ থাকা রুটে মেট্রো চলাচল, শরীয়তপুরে গ্রামের বাড়িতে হতভাগ্য কালামের দাফন সম্পন্ন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, ভাঙচুর, বাসে আগুন, আহত 2 শতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতেই এবার আগে ভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। আরেফিন শাকিলের প্রতিবেদন। তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে, বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা। রোববার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের 114টি সংসদীয় আসনের অন্তত 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে 2 ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে। শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায়, তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা। নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিনও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যে যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন। সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে, এটাই আলোচনার মূল সারমর্ম। দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা, তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতবো, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ? 18 পর থেকে এত বছর নির্বাচনের বাইরে ছিলাম, একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে, জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই, যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে। জামাতে ইসলামী তো 6 মাস আগে থেকেই প্রচারণা শুরু করেছে। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষ বিদায় জানাতে উপস্থিত হয় স্বজন, প্রতিবেশীরা। এলাকা জুড়েই শোকের ছায়া। এর আগে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে পড়ানো হয় দ্বিতীয় জানাজা। আর রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালা জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ শ্বশুর বাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। যখন ওদের মসজিদ উঠবো তখন তো বলবো, বাবা কোথায়, ডেডি কোথায়, আসে না কেন, বাবা কোথায়, তুমি আসো না কেন। এখনো তো ওদের ওই বুঝায় নাই যে বাবা গেছে কোথায়, বাবা যান নাই। এইভাবে যাকে বিদায় দিব, এইভাবে যে আসবে এটা তো ভাবতে পারি নাই আর বলাও ছিল না। তো এই যাত্রাটা খুব বেদনাদায়ক। যারা এটার দায়িত্বে আছেন তারা যদি এটা সবসময় তদারকি করতেন বা দেখভাল করতেন, এই ধরনের দুর্ঘটনা তো আছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। রোববার রাতে স্থানীয় এক বাজারে কয়েকজন শিক্ষার্থীর মাঝে সংঘাতের সূত্রপাত হয়। পরে এর জেরে
সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি। এ সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে দুটি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। এখনো পুরো এলাকা থমথমে। সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে কিছুটা সমস্যায় পড়েন গার্মেন্টস কর্মী সহ চলাচলকারীরা। এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নাই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিতে। তো ওরা যতবারই আক্রমণ করছে প্রত্যেকবার আমাদের ভিতরে ঢুকছে। ইভেন ওরা হচ্ছে যে আমাদের ক্লাসরুমের একটা মানে কোনো কাগজপত্র থেকে শুরু করে টেবিল টুল একবার সবকিছু এখানে বাইরে নিয়ে আসছে। ইভেন আগুন ধরায় দিছে। আমাদের যেমন আমাদের স্যারদের যত ল্যাপটপ ছিল, তারপর আরো মূল্যবান যত জিনিস ছিল সব নিয়ে গেছে। আমাদের প্রায় 200 প্লাস ভাইরা আহত হয়েছে প্রচুর পরিমাণে। জোট করলেও দলের নিজ নিজ প্রতীক ব্যবহারের রীতির পক্ষে বিপক্ষে মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন প্রত্যেক দলের আলাদা আদর্শ প্রতিশ্রুতি থাকে, সবাই এক প্রতীক ব্যবহার করা ভোটারদের সাথে প্রতারণা। কারো কারো মতে এটি দলের পছন্দের বিষয়। জোটের প্রতীক নির্ধারণ ক্ষমতা রাজনৈতিক দলের থাকা উচিত, তবে এর পেছনে থাকে শরিক এমপিদের ওপর বড় দলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন অর্ধশত। রাজপথে প্রত্যেকের আলাদা আলাদা মঞ্চ থাকলেও ভোটের মাঠে তাদের বিভক্তি কমে যায়। 2 থেকে 3টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন বেশিরভাগ দল। এবারও সেই সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন বলছে জোটের স্বাধীনতা সবার, কিন্তু ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় হতে হবে নিজ দলের প্রতীকে। সে লক্ষ্যে আরপিও সংশোধন প্রস্তাব করলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে যে জোট থেকেই প্রার্থী ভোটে লড়েন, মার্কা হতে হবে নিজ দলের। আমি ভোটার, আমি কি জানি যে তার ম্যানিফেস্টো আর যে সিম্বলটা সে ইউজ করছে সেই সিম্বল এক। তারা যখন সংসদে যাবে, সেখানে যদি তারা যে সিম্বল নিয়েছে তাদের সঙ্গে যদি তাদের ক্ল্যাশ হয়, তখন তারা কি করবে? সেই ট্রান্সপারেন্সিটা কোথায়? এর আগে জোটের প্রার্থীরা একে অন্যের প্রতীক ব্যবহার করতে পারতেন। 2008 সালে নৌকা প্রতীকে ভোট করেছেন রাশেদ খান মেনন। 2018 সালে ধানের শীষ প্রতীকে মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে প্রার্থীর এই স্বাধীনতা থাকা উচিত। এই জায়গায় আমার মনে হয় হাত না দেওয়াটাই উত্তম ছিল আর কি, বুঝছেন? কারণ দলগুলোর সাংগঠনিক যে শক্তি সব দলের একরকম না। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে। এটাতে স্টিক করে থাকবে কেন আর কি? তাদের মতে ভোটাররা এখনও প্রার্থীর চেয়ে প্রতীকে নির্ভর। তাই জয়ের সম্ভাবনা বাড়াতে বড় দলের প্রতীকে ভর করতে চান প্রার্থীরা। এক্ষেত্রে ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কেবল মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা, সক্ষমতা বিবেচনা করার পরামর্শ তাদের। বটগাছের নিচে ছোট গাছ যেমন কোনোদিন আর বড় হতে পারে না, আমি মনে করি সেটা সেরকমই হয়। নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের ইয়ে নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব।